মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাবেন। সুপ্রিম রায়দানে দেখা গেছিল 2.77 একর জমি রাম মন্দিরের জন্য গৃহীত হয়েছিল এবং বাবরি মসজিদের জন্য 5 একর জমি। শুধুমাত্র অর্থের অভাবে এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি। তাহলে যে বা যারা বলছে এই কথাগুলো, তারা কি অর্থ দিয়ে সাহায্য করা উচিত, নাকি এই কথা দিয়ে শুধু রাজনীতি করাটা তাদের একটা কাজ হয়ে যাবে? দেখুন, বাবরি মসজিদের যে রায় হয়েছে, অবশ্যই রায়কে যে রায় দিয়েছে সেই রায়ের যদি আপনারা অর্ডার শিটটা পড়েন তাহলে বুঝতে পারবেন শুরু থেকে যে কথাগুলো বলে আসছে বিভিন্নভাবে 1992 পর্যন্ত যে কথাগুলো বলে আসছে, তাহলে দেখতে পাবেন রায়টা কোন পক্ষে গিয়েছে, পক্ষে কি বা ইনসাফের পক্ষে গিয়েছে কি না বিশ্বাসের ওপরে গিয়েছে। ব্যাপারটা হচ্ছে বাবরির যে জায়গাটা ছিল সে জায়গার পরিবর্তে অন্য জায়গায় জায়গা দিচ্ছে, আপনি বলছেন অর্থের অভাবে। এই জায়গাটা কি যারা ওখানে বাদী পক্ষে ছিলেন বা বিবাদী পক্ষ, দুটো পক্ষের মধ্যে কি এই ধরনের জায়গা নিয়ে আমাকে এই জায়গাটা দাও, আমাকে ওই জায়গাটা দাও, এটা নিয়ে তো কোনো আলোচনাই হয়নি। কোর্ট সব স্বীকার করছেন, বাবরিকে শহীদ করা অনুচিত হয়েছে, ওকে ভাঙা অনুচিত হয়েছে, এটা অন্যায় হয়েছে, সব অন্যায় হয়েছে। যারা অন্যায় করেছে সব এটা দোষী, এটা দোষী, এটা দোষ করেছে, এটা অনুচিত বললো, কিন্তু শেষে কি বললো? অন্যায় হওয়ার পরেও বিশ্বাসের জায়গা থেকে, আস্থার জায়গা থেকে তুমি ওই জায়গায় যাও আর তুমি এই জায়গাটা নাও। এটা অনেক বিতর্ক আছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আর একটা কথা বলে দিচ্ছি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা ভেবে রাখো। এবার আপনারা এখন যদি বলেন মোহাম্মদ সেলিম সাহেব কি পোস্ট করছেন, ফিরাদ আপনার বেলডাঙ্গায় বাবরি মসজিদ করবেন, কে কোথা মসজিদ করবেন, কে কোথা মন্দির করবেন, সেটা আমি আপনি ডিসাইড করতে পারি না। মন্দির মসজিদ করতে গেলে অবশ্যই সে জায়গার মালিকানা আপনার মন্দির করলে দেবদেবীর নামে উৎসর্গ করতে হবে, আর মসজিদ করতে গেলে, জুমা মসজিদ করতে গেলে সেটা ওয়াকফ করতে হবে। আগে এগুলোকে করতে বলুন, তারপরে হবে কথা। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হোক, অথচ শুভেন্দু অধিকারীর যে সরকার, বিজেপি সরকার কেন্দ্রের, তার বিদেশি যে সচিব আছে, বাংলাদেশের সচিবের সঙ্গে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে আমরা অনুরোধ করেছি যে বাংলাদেশ সরকারকে এখানে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন সেটা যাতে না হয়, এবং পাশাপাশি বললেন যে বাংলাদেশিদের সঙ্গে আমাদের বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক ছিল আগামীতে সেই সম্পর্ক যাতে আরও সুদৃঢ় হয় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। কি বলবেন? শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন, তাহার দল দেশ চালাচ্ছে, শুভেন্দুবাবুর কথা কি শুনছে? খোঁজ নিয়ে দেখুন, ভিসা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে, মানে এতদিন এতক্ষণ হয়তো ঘোষণা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু আদানি বা কর্পোরেট যারা বিদ্যুৎ পাঠাচ্ছে, যারা হেভি মুনাফা লুটছে, তাদের বিদ্যুৎ পাঠানোটা আটকাতে পারছে না। গরিব মানুষের যারা ওই পেঁয়াজ পাঠায়, চাষিভুষি মানুষ, তাদেরকে আটকানোর চেষ্টা করছে। শুভেন্দুবাবুর কোনো কথা দেশের তার দল দিল্লি থেকে একটাও শুনছে? শুধুমাত্র এখানে বাজার গরম করার জন্য এই কথা বলছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শুনলাম না যে পেঁয়াজ আমরা বন্ধ করব। উল্টে শুভেন্দুবাবু বলেন পেঁয়াজ আটকাচ্ছি, 100 টন চাল পাঠিয়ে দিল, আগামী দিনে আবার নাকি পাঠাবে বলছে। তো কথা হচ্ছে, দেখুন শুভেন্দুবাবুর কথাতে তো আর বিদেশ নীতি তৈরি হয় না, একটা বিদেশ নীতি আছে, ফরেন পলিসি আছে, সেটার বাইরে আমরা যেতে পারি না। ওটার বাইরে গেলে গ্লোবালি আমাদেরকে জবাবদিহি করতে হবে। এখন রাজ্যের পলিটিক্স করার জন্য নওশাদ সিদ্দিকী এক কথা বলতে পারে, শুভেন্দু অধিকারী এক কথা বলতে পারে, মমতা ব্যানার্জি আরও ভয়ঙ্কর কথা বলে দিতে পারে, কিন্তু জবাবদিহি দেশকে দিতে হবে। তো সুতরাং আগামী দিনে আমরা এমন কথা বলবো না যেটা জবাবদিহি আমাদের দেশ দিক। যেমন বাংলাদেশে গিয়ে বলছে কি, এখানে বলছে পেট্রোপোলে যে আটকে দেবো, আর ওখানে গিয়ে বলছে সম্পর্ক স্বাভাবিক হোক, তাহলে স্বাভাবিকভাবে ওখানে আমাদের মাথা হাত করতে হচ্ছে, এগুলো অনুচিত। তাহলে কি শুভেন্দুর কথা দল শোনে না, তার দলের নেতারা? একটা নয়, 100টা উদাহরণ দিয়ে দেবো, সে ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত কটা শুনেছে। বলছি সুজয় কৃষ্ণ ভদ্র, সিবিআই তাকে ডেকেছে, 5 বার ডাকলো, কিন্তু এখনো পর্যন্ত গেলেন না। তাহলে উনি তো কেসে তো উনি জামিন পেয়েছেন, কিন্তু সিবিআই কেসে এখনো জামিন পাননি। দেখুন, সুজয় কৃষ্ণ ভদ্র বললে কেউ বুঝতে পারবে না। কালীঘাটের বিখ্যাত কাকু বলুন, কালীঘাটের বিখ্যাত কাকুর একটা বিখ্যাত উক্তি আপনাদের বলি, আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না, আমি পর্যন্ত শেষ। তার একাধিক প্রমাণ আমরা পেলাম। ওই ভয়েস রেকর্ড করার জন্য, সেটা টেস্টিংয়ের জন্য বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গেল, কোর্ট ধমক দেওয়ার পরে কেন্দ্রীয় এজেন্সি নিল, কিন্তু এখনও রিপোর্টটা কোর্টে মনে হয় সাবমিট হয়নি। ভাবতে পেরেছেন কত প্রভাবশালী? এখন সিবিআই ডাকছে, সিবিআই উচিত হচ্ছে তুলে নিয়ে চলে যাওয়া, সেটা তুলে নিয়ে যাচ্ছে না কেন? শুধু বাজার গরম করছে।
আর এই যে বাইনারি তৃণমূল আর বিজেপির মধ্যে যে সুসম্পর্ক আছে এগুলো থেকে তাকে সহ্য করতে পারে না, বড় নেতার সঙ্গে বড় নেতার বিভেদ। এই মোদির পরে কে প্রধানমন্ত্রী হবে, কারণ মোদির এটাই মনে হচ্ছে যতদূর সম্ভব নরেন্দ্র মোদী তার লাস্ট টার্ম, তারপরে কে প্রধানমন্ত্রী হবে সবাই দল বসতে চায়। শুভেন্দু অধিকারী এখন থেকে ভাবছে যে আমি মুখ্যমন্ত্রী সিটটা দখল করব। এইভাবে তো কোনো রাজনীতি করা যায় না, এদের মনের মধ্যে প্রচণ্ড লোভ। আর বিজেপির ভবিষ্যৎ আমি খুব একটা বিশাল কিছু দেখছি না, কারণ এই শুভেন্দু অধিকারী বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারবে না, পরিষ্কার জেনে রাখুন আপনি। এই ধরনের মানুষ দিয়ে কোনো দলের ক্ষমতা কেন্দ্রীভূত হতে পারে না। আর এর ব্যাটিং হচ্ছে মমতা ব্যানার্জির চেনাপিচে ব্যাটিং করে। আরে মমতা ব্যানার্জির দলের স্ট্যাম্প আছে, এখন সে যতই আলাদা হয়ে যাক না কেন, মূল মুখ তুমি যখন হতে যাবে তখন অন্য দলের স্ট্যাম্প নিয়ে আসা লোককে ভাই মূল মুখ করলে সেখানে তোমাকে পুড়তে হবেই, পরিষ্কার কথা। তুমি যতই ভালো কাজ করো যাই করো, কিছু মানুষ তোমার এগেনস্টে ভোট দেবেই। কোথায় তোমার লোক? তোমাকে যখন বিরোধীরা আক্রমণ করে বা তোমাকে যখন রাজ্য সরকার তার পুলিশ দিয়ে হ্যাকেল করে, একটা বিজেপির লোক দেখা যায় না। আমি কয়েকটা বিজেপির মিটিংয়ে গিয়ে দেখলাম মঞ্চের সামনে যারা যারা মারা গেছে তাদেরকে ফুলমালা দেওয়া হচ্ছে। যেমনি মাত্র বন্ধ হলো অমনি মাত্র বিজেপির নেতা নেত্রীরা তাদের হাত তার ছেড়ে দিয়ে নিজেরা এসি গাড়িতে বসে উধাও হয়ে গেল। ভিডিও ফুটেজ রয়েছে। এদের এটা মনুষ্যত্ব? এরা মানুষ সাধারণ মানুষের সঙ্গে চিটিংবাজি, এসব চিটিংবাজির জবাব মানুষ দিয়ে দেবে। কারণ এখন পরিষ্কার আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আমাদের দেশের সার্বভৌমত্বের স্বার্থে, আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে এই বাংলাদেশিদের কিছু কিছু কথা, এই সমস্ত কথা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে এই সব জায়গায় আমরা অবশ্যই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার একযোগে কাজ করবে, এটা দেখতে চাই। কিন্তু বিজেপির এই রাজ্য শাসন, তাদের এটা আমার মনে হয় না যে এটা ফলপ্রসূ হবে খুব একটা। এই যে দেখছি আজকের একেবারে বাংলাদেশ লাগোয়া বসিরহাটে শুভেন্দু অধিকারী সেখানে ধর্ণা দিচ্ছে এবং তিনি সেই ধর্নায় থেকে বলছেন যে 3 লক্ষ যে রিক্সা আসবে আমরাই আটকাবো। তাহলে ভারতের যে সেনা আছে তারা কি ব্যর্থ? তারা ব্যর্থ, হয়তো ব্যর্থ। এই জায়গায় তাহলে বলবো নরেন্দ্র মোদীও ব্যর্থ। ভারতীয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় সেনা, তাহলে কি তাদেরকে রিক্সাওয়ালাদেরও তারা প্রতিহত করতে পারবে না? আর শুভেন্দু অধিকারী আটকাবে, তাহলে শুভেন্দু অধিকারী ওখানে বসে থাকুক অন্তত 6 মাস। উনি যেন কলকাতায় না আসে, বর্ডার রাখলে অন্তত 6টা মাস ওখানে বসে থাকুক, ঠিক আছে? তাহলে তো নিজেই নিজের কথায় মিথ্যেবাদী প্রমাণিত হবে। ওনারাই আটকাবেন, তাহলে উনি তো লিডার। ওনাকে ওইখানে আজকের পর থেকে আমরা 6 মাস দেখতে চাই বর্ডারে, ওই জায়গায়, ওখান থেকে যেন কোনো এক চুল না নড়ে এবং কোথাও যেন না আসে। 6টা মাস ওখানে যেন উনি যতগুলো লোক নিয়ে আজকে গেছে, 6 মাস 8 মাস 1 বছর, ততগুলো লোক নিয়ে স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে থেকে আটকা, তবে আমি বুঝবো যে খুব বড় নেতা, তার কথায় লোক চলে। ওইসব আজে বাজে কথা যারা বলতে চায়, হ্যাঁ বাংলাদেশ ইস্যুটা এটা ভারতবর্ষের ওপর একটা বাজে প্রভাব সৃষ্টি করছে। বাংলাদেশ একটা আলাদা দেশ।